আপনার এখন কিন্তু ওই বুয়েটের প্রশ্ন পড়ার সময় না, বুয়েটের প্রশ্ন আপনি দেখবেন না। আপনার স্পেশালি মানে আলাদা করে মেডিকেলের প্রশ্ন ব্যাংক দেখার দরকার নেই এখন এইচএসসি লেভেলে থেকে। কারণ ভাই আমরা এমন একটা জিনিস হইছে, আমরা এইচএসসি লেভেলের থেকে এইচএসসি কে ফোকাসে না রেখে আমরা রাখি এডমিশনকে ফোকাসে। এডমিশনকে ফোকাসে আমি কিন্তু এখানে মেধাবীদের কথা বলছি না, ওভার ট্যালেন্টেড মানে গুণীজনদের এই জিনিসটা ফলো করা দরকার নাই। যারা গুণীজন আছেন তারা এই জিনিসটা ফলো করবেন না। আমি বলছি আমার মতো মফস্বল এরিয়াতে যারা বিলংস করেন, আমার মতো যাদের বুদ্ধি কম, মেধা কম, তাদের জন্য। আমরা কি করি, এইচএসসি লেভেলের থেকে আমরা এডমিশনকে প্রিফার করি বেশি বা ফোকাস দেই বেশি, এইচএসসি তে ফোকাস দেই কম। পরে দেখা যায় আমাদের এইচএসসি রেজাল্টটা আশানুরূপ হয় না। আমরা এইচএসসি তে রেখে, যেমন এইচএসসি 2026 এটাকে টার্গেটে না রেখে আমরা বুয়েট 2026-27 কে টার্গেট রাখি। 26-27 সেশনকে আমরা টার্গেটে রেখে পড়াশোনা করি, বুয়েটের সবগুলো প্রশ্ন সলভ করি, আইআইটির প্রশ্ন সলভ করি। দিন শেষে আমরা কি পাই, এই গুল্লা পাই। কি জন্য জানেন? আপনি এইচএসসি কে ফোকাসে রাখছেন না, ওই এইচএসসি আপনাকে মারা দিয়ে দিছে। বুয়েটে আপনাকে ফর্ম ফিল আপ করতে হইবেও আপনার 90+ লাগে। ঠিক আছে, বুয়েটে ফর্ম ফিল আপ করতে আপনাকে 90+ তুলতে হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে। মানে আমি এভারেজ একটা বলছি, হয় 85 লাগে বা 90, কোনো সময় 92 লাগে, এইভাবে লাগে। বাট এভারেজ তো আপনার দেখবেন 90+ লাগে। তাহলে আপনি ফিজিক্সে পাইলেন 90+ আর আপনি ফোকাস রাখছেন বুয়েট, মারা খাবেন আপনি নাকি আমি খাবো মারা? ঠিক আছে, তো এই জিনিসটা করবেন না। ক্লিয়ার? তো আমি দিয়ে দিলাম কিভাবে আমাদের পড়া উচিত। হ্যালো এভরিওয়ান, হোপফুলি সকলে ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে এইচএসসি 2026-এ যারা মাত্র স্কুল থেকে কলেজে উঠছেন, তাদের এইচএসসি লেভেলে কোন কোন বই কিনা উচিত, কেন কিনা উচিত এবং অন্য বই কি জন্য কেনা উচিত না, সেই ধরনের একটা আইডিয়া দিব। তারপর এইচএসসি লেভেলে আমাদের কিভাবে পড়াশোনাটা গুছানো যায় বা কিভাবে পড়াশোনাটা করা উচিত অ্যাকচুয়ালি, সেই আইডিয়াটা দিব। এবং এইচএসসি লেভেলের থেকে আমরা ভার্সিটিতে কতটুকু ফোকাস দিব বা ভার্সিটির জন্য কিভাবে প্রস্তুতি নিব, সেই সমগ্র কিছু নিয়ে আলোচনা করবো আমার এই ছোট্ট এই ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে, অবভিয়াসলি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আরেকটা জিনিস, যারা এইচএসসি 26 ব্যতীত যারা অলরেডি আছেন, এইচএসসি 24, এইচএসসি 25 বা তারও সিনিয়র যারা আছেন, বই লিস্ট নিয়ে যদি আপনাদের কোনো দ্বিমত পোষণ থাকে, মানে দ্বিমত থাকে আর কি, তাহলে আপনারা কমেন্ট সেকশনে বলে যাবেন কি জন্য সেটা দ্বিমত থাকলো, বা আমি একটা বই কি জন্য প্রিফার করলাম না, আপনি কি জন্য প্রিফার করছেন, সেই সমগ্র বিষয় নিয়ে আপনার কমেন্ট সেকশনে বলে যাবেন। কারণ তাতে কি হয়, কি তাতে হয় যে স্টুডেন্টরা কিনবে আমার এই ভিডিওটা দেখে বই, তারা আপনার কমেন্টও দেখে নিল, তাইলে তারপর সে আইডিয়া করে কিনতে পারে। আর অলরেডি বই লিস্ট নিয়ে বিভিন্ন যে এডুকেশন প্ল্যাটফর্ম গুলো আছে, তারা অনেকেই অনেক ভিডিওগুলো দিচ্ছেন। তো আমার এটা দেওয়া মানে হইলো কি, ওই যে আমরা সমুদ্রের মধ্যে 1 চামচ পানি দেওয়া আর কি, এই জিনিসটা সমতুল্য আর কি। তবুও আমি বিশ্বাস করি যারা আমাকে ফলো করেন তারা এই বই লিস্ট গুলো যদি কিনেন বা এই বই লিস্ট গুলো বা এই ভিডিওটা যদি ফলো করেন, তাহলে হোপফুলি আর যাই হোক ক্ষতি হবে না। আপনি খুব বেশি লাভবান হন আর না হন, কিন্তু ক্ষতি হবে না অ্যাটলিস্ট। ঠিক আছে, তো চলেন আজাইরা বক বক না করে আমরা শুরু করে দেই মূল টপিকসটা। চলেন। তো প্রথমে আমি দেখবো কোন কোন বই কিনা উচিত। ঠিক আছে, আচ্ছা। তো ফার্স্টেই আমি শুরু করবো রসায়ন দিয়ে। আমরা রসায়ন কোন বই ফলো করতে পারি, এই রসায়ন নিয়ে দেখবেন আমার ভিডিওতে অনেকেই এটার দ্বিমত পোষণ করবে রসায়ন নিয়ে, এবং সেটা করা উচিত। ঠিক আছে, তো ফার্স্টে আসি। রসায়নটা আমি প্রথমেই বলে দিব, এক কথা যদি আমি বলি, হাজারি স্যার বই সমগ্র বাংলাদেশে চলে। ঠিক আছে, হাজারি স্যার বই সমগ্র বাংলাদেশে চলে, এবং আপনি দেখবেন 90% টিচাররাই এই বইটা প্রিফার করে। কিন্তু আমি এখানে এসে একটু চেঞ্জ চলে মানে নিয়ে আসছি আর কি। আমি বলবো আপনারা হাজারি স্যারের বই কিনবেন না, আপনারা হাজারি স্যারের বইটা কিনবেন না। এজ এ বিগিনার আপনারা হাজারি স্যারের বইটা কিনবেন না। এখন মনে হতে পারে সেটা জোকস আমি বলছি। এখন চলেন আমি কি জন্য বলছি হাজারি স্যারের বইটা কিনবেন না, তার দু একটা লজিক দেখে। হ্যাঁ, আমি বলছি না যে বইটা যে খারাপ, আমি এমনটা বলছি। আমি বলছি এজ এ বিগিনার হিসাবে আপনার এই বইটা কিনা উচিত না। আপনি কিনবেন, এখন কিনেন আর না কিনেন আপনি 4-5 মাস পরে কিনেন, সমস্যা নেই। বাট যখন আপনি একটা অধ্যায় শুরু করবেন, একটা অধ্যায় পড়া শুরু করবেন, তখন তার জন্য হাজারি স্যারের বইটা না। ঠিক আছে, কারণ এইচএসসি লাইফে এসে আমাদের অবভিয়াসলি একটা বই মানে একটা সাবজেক্টের মিনিমাম 2জন রাইটারের বই ফলো করতে হয়, কারণ একটা বই কখনোই স্বয়ংসম্পূর্ণ থাকে না। আমাদের স্কুল লাইফে যেরকম আমাদের একটাই বোর্ড বই ছিল, সেটা ভালো হোক আর মন্দ হোক আমরা সেটাই ফলো করতাম। কিন্তু এইচএসসি লাইফে এসে বিভিন্ন ভেরিয়েশনের বুক চলে আসছে, বিভিন্ন স্যারদের বই চলে আসছে। সো এক একজন এক এক মানে থিঙ্কিং এর বইগুলো লিখেন। সো আমাদের সবার থিঙ্কিং মোটামুটি দেখতে হয়, মানে মিনিমাম 2টা বই যদি আমরা ফলো করি, তাহলে আমাদের এইচএসসি পরবর্তী যে এডমিশন যুদ্ধটা, এই এডমিশন যুদ্ধটাই আমাদের প্রস্তুতিটা একটু ভালো হয় আর কি। তো আমি এখন এডমিশন যুদ্ধ নিয়ে কোনো কিছু না বলি, চলেন আমরা রসায়নের কি জন্য আমি বললাম যে হাজার স্যার বই একজন বিগিনার হিসেবে কিনা উচিত না, তার একটা লজিক দিই। আপনি একজন বিগিনার যখন, তখন আপনি কি আপনি জানেন না এই অধ্যায় যে কোনো একটা অধ্যায় শুরু করলেন, যেমন ধরেন প্রথম পত্র আমি ধরলাম দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। আপনি রসায়নের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হলো গুণগত রসায়ন, এই অধ্যায়টা শুরু করছিলেন। তাইলে এই অধ্যায় সম্পর্কে যেহেতু আপনি একজন বিগিনার, তার মানে এই অধ্যায় সম্পর্কে আপনার আইডিয়া নেই। এবং আমি ধরে নিলাম আপনি কি করেন নাই, আপনি কোনো কোচিং এ বা কোনো গাইডলাইনে নাই। ঠিক আছে, কোনো কোচিং এ পড়েন না বা কোনো স্যারের কাছে পড়েন না, হয়তো বা আপনি নিজে নিজে পড়া শুরু করছেন, আপনি জানবেন। বা আপনি যে কোনো কোচিং এ পড়তে পারেন, সমস্যা নাই। তবুও কি নিজের একটা সেলফ স্টাডি আছে না, এই সেলফ স্টাডিটা করার জন্য এই বইটাতে যদি আমি গুণগত রসায়নের দিকে ফোকাস দিই, এইরকম শুধু যে গুণগত রসায়ন এমনটা না, কিন্তু প্রত্যেকটা অধ্যায়ে সিমিলার কাহিনী আর কি আছে। আমি যেহেতু 2020 থেকে পড়াই, সেই হিসাবেই আমি বলতেছি। তো যদি আমরা গুণগত রসায়নটা শুরু করি, এই গুণগত রসায়নে আছে কি কি জিনিস একটু যদি আমি আপনাকে আইডিয়া দিই, তাহলে আপনারা বুঝতে পারেন। পরমাণুর মডেল আছে,
পরমাণুর মডেল, তারপর পরমাণু সম্পর্কে আলোচনা, দেন কোয়ান্টাম সংখ্যা, দেন হইলো আপনার ইলেকট্রন বিন্যাস, দেন হইলো আপনার দ্রাব্যতা, দেন হইলো আয়ন শনাক্তকরণ, দেন হইলো বন্টন, এইগুলা হোয়াটএভার আছে আর প্রো লেভেলের আছে। তাহলে ফার্স্টে বিগিনার হিসেবে আপনারা যখন পড়বেন, প্রথম টপিকসটা হইলো, আমি বিশ্বাস করি প্রথম টপিকসটা হইলো আপনার পরমাণুর পরিচিতি। তো তারপর পরমাণু মডেল। তাহলে পরমাণু মডেলে কি করা হয়, একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন কিভাবে থাকে, একটা প্রোটন কিভাবে থাকে, নিউক্লিয়াস কিভাবে থাকে, তারা কিভাবে ঘুরে, হোয়াটএভার একটা পরমাণু সামগ্রিক গঠন সম্পর্কে আলোচনা করে। এবং সেখানে দুইজন ফেমাস বিজ্ঞানীর পরমাণু মডেল থাকে, সেটা হলো বিজ্ঞানী নিলস বোর এবং রাদারফোর্ড, স্যার রাদারফোর্ড। ওকে, তাহলে পরমাণুর মডেল যখন পড়বেন, আপনি তো এগুলো তাদের মডেলের গঠনটা দিচ্ছেন, কিন্তু একটা পরমাণু কিভাবে গঠিত হয়, যেমন আমরা জানি পরমাণু স্থায়ী কণিকা কয়টা, তিনটা, ইলেকট্রন, প্রোটন, প্রোটন এন্ড নিউট্রন, ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রন, এই তিনটেই তো পরমাণু স্থায়ী কণিকা। তাইলে প্রথমে আমাদের উচিত কি, একটা পরমাণু মডেল পড়ার আগে আমাদের উচিত না এইগুলো নিয়ে একটু ডিটেলস জানা, তারপর আইসোটোপ, তারপর নিউক্লিয়ার বিক্রিয়া, এগুলো নিয়ে একটু ডিটেলস জানা। হ্যাঁ, একজন বিজ্ঞানী হিসেবে সেটাই আমাদের কাম্য। আমরা যদি একটা পরমাণুকে এই জিনিসটাই না চিনি, তাইলে আমরা তার মডেল পড়ে কিভাবে আমরা বুঝবো যে মডেল ও এইটা 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 আছে। আচ্ছা, তো হাজার স্যারের বইতে প্রথমে দেখেন গুণগত রসায়ন যদি খুলেন, আমি যদি ভুল না করে থাকি, প্রথমে আপনার শুরু হয়েছে রাদারফোর্ড পরমাণু মডেল দিয়ে, তারপর শুরু হয়েছে আপনার বোর পরমাণু মডেল, দেন দুইটার কম্পেয়ার করছে, তারপর মোস্ট প্রবাবলি আপনার কোয়ান্টাম সংখ্যার টপিকসটা ঢুকিয়ে দিছে, তারপর আপনাকে দেখবেন একটা অধ্যায় হুটহাট করে মধ্যখানের একটা অধ্যায় চলে আসছে আমাদের পরমাণুর পরিচিতি দেখছো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তারপর ওইখানে আইসোটোপ আছে, তারপর ওইখানে নিউক্লিয়ার বিক্রিয়া আছে। তার মানে যে জিনিসটা আপনার প্রথমে দেওয়া উচিত, একটা গুছানো বই হিসাবে একটা প্রথমে দেওয়া উচিত, সেই জিনিসটা আপনাকে দিয়ে দিচ্ছে মধ্যখানে, যেটা নিয়ে মানে মোট কথা সব টপিকসই আছে হাজারি স্যারের বইতে, বাট একটু অগুছালো ভাবে। আপনি যখন বইটা পড়বেন, আপনি ধরেন যে কোনো স্যারের কাছে, আপনি যে কোনো স্যারের ক্লাসে আপনি করছেন, সব স্যাররাই আমি বিশ্বাস করি প্রথমে এইগুলো নিয়ে আলোচনা করেন, ঠিক আছে? তাহলে আপনি ক্লাসে স্যারের লেকচার দেখছেন, লেকচার ফলো করছেন, এখন যখন আপনি বইটা করবেন, বই করলে আপনি যখন বইয়ের প্ল্যানিংটা পড়বেন, আচ্ছা স্যারে তো এই জিনিসটা পড়াইছে, এখন আমি নিজে নিজে পড়ি, ঠিক আছে? স্যাররা তো আর এ টু জেড আপনাকে হাতে ধরে ধরে সবকিছু পড়াইবে না, নিজে নিজেও কিছু জিনিস করতে হয়, ঠিক আছে? তো যখন আপনি এই জিনিসটা পড়তে যাইবেন, তখন দেখবেন যে আপনি আর বইয়ে এই জিনিসটা খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে? প্রথম এই যে টপিক্সটা সব স্যার শুরু করছেন, এই টপিক্সটা আপনি খুঁজে পাচ্ছেন না, তখন আপনি এজ এ বিগিনার হিসেবে আপনি কি হবেন, একটু কনফিউজড হয়ে যাবেন। আসলে স্যাররা মেবি অন্য কোনো জায়গা থেকে কালেক্ট করে এগুলো পড়াইছে, এগুলো পড়া লাগবে এই জন্য পড়াইছে হয়তো বা, এই জিনিসটা আপনি ফিল করবেন। কিন্তু আসলে না, বইতে এই জিনিসটা আছে, এবং আমরা এইচএসসি প্লাস এডমিশন এই টপিক্স থেকে মিনিমাম একটা প্রশ্ন থেকে থাকে, যদি আপনারা প্রশ্ন ব্যাংক যাচাই করেন তখন দেখতে পাবেন, মানে এখান থেকে থেকে থাকে স্পেশালি যে নিচের কোনটি অস্থায়ী কণিকা, এই প্রশ্নটা ফেমাস একটা প্রশ্ন, নিচের কোনটি অস্থায়ী কণিকা, তো ফেমাস একটা প্রশ্ন এখান থেকে থেকে থাকে। তার মানে হাজার স্যারের বইতে শুধু যে গুণগত রসায়ন এমনটা না, কিন্তু আরো এইরকম দুই তিনটা অধ্যায় পাবেন আপনারা অগুচালো, বা টপিক্স গুলো অগুচালো, মানে প্রথমে এই জিনিসটা দিয়ে শুরু করলে ভালো হইতো, কিন্তু এই জিনিসটা দিয়ে উনি শুরু করেন নাই, উনি টপিক্স দিচ্ছেন বাট অগুচালো ভাবে দিচ্ছেন। তাইলে এখন প্রশ্ন হলো, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই ওর স্যার, আমরা হাজাই স্যারের বই যেহেতু সমগ্র বাংলাদেশে চলে, কিন্তু আপনি তো হাজাই স্যারের বই না করে দিচ্ছেন যে কিনবো না, মানে কিনবো বাট পরবর্তীতে কিনবো, এখন কেনার দরকার নাই বিগিনার হিসেবে, তাহলে আমরা কোন বইটা ফলো করতে পারি? তাহলে চলেন, তারা তো একটা লজিক দিতে হবে, এখন আপনাদের তো আমি বই ছাড়া তো কোন গাইডলাইন দিব না। তার জন্য আমি 2020 থেকে পড়াচ্ছি, 2020 নভেম্বর থেকে আমি এইচএসসি লেভেলের পোলাপানদের পড়াচ্ছি, এখন 2024, প্রায় 4 বছরের আমার মানে টিচিং প্রফেশনে একটা এক্সপিরিয়েন্স আছে। সেই হিসেবে আমার মনে হয়েছে রসায়নের আমাদের লিঙ্কন স্যারের বইটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। লিঙ্কন স্যার, লিঙ্কন স্যার কোন পাবলিকেশন, অক্ষরপত্র পাবলিকেশন। এখন আবার আমাকে বললেন না যে অক্ষরপত্র পাবলিকেশনে আমাকে কি দিছে, পেইড প্রমোশন। এটা কোনো পেইড প্রমোশন না, আপনারা যদি বই কিনেন তাইলে বুঝতে পারবেন, কিন্তু আপনাদের যদি কাছের কোনো ক্লোজ মানে সিনিয়র কারো এই বইটা থেকে থাকে, তখন আপনারা নিজেরা একটু রিসার্চ করে দেখবেন। তো লিঙ্কন স্যারের বইটা আমার কাছে মনে হয়েছে যে একটু গুছালো। আপনি বিগিনার হিসেবে এই বইটা মানে আমরা স্টুডেন্ট ফ্রেন্ডলি বই বলা চলে, একজন বিগিনার হিসেবে এই বইয়ের সাথে আপনি গল্প গুজব করতে পারবেন। এবং তাছাড়া আরেকটা জিনিস, মজার জিনিস হলো এই বইতে কালার প্রিন্ট দিছে, একটা অস্থির একটা বাইক দিয়ে দেয় আমাদের, ঠিক আছে? তো লিঙ্কন স্যারের বই, এই বইটা ফলো করতে পারেন, বা আপনি ফলো করতে পারেন কবির স্যারের বই, কবির স্যার, এই দুইটা বই ফলো করতে পারেন। তো আমি পড়াই, যাদেরকে আমি পড়াই কেমিস্ট্রি গুলা, তো আমি এই লিঙ্কন স্যার বইটাই প্রিফার করি, কারণ লিঙ্কন স্যারের সাথে আমার একটা আধ্যাত্মিক লেভেলের সম্পর্ক চলে আসছে আর কি এই বইয়ের সাথে, ঠিক আছে? তো ও আরেকটা কথা, যারা একটু গুণীজন আছে নাকি তাদের জন্য এই ভিডিওটা না। আর গুণীজনরা পড়বেন কি জানেন, গুণীজনরা পড়বেন আপনারা সঞ্জিত কুমার গুহ, বানান হয়েছে কিনা জানি না, সঞ্জিত কুমার গুহ স্যার, কুমার গুহ স্যার, ঠিক আছে? বানানটা একটু অ্যাভয়েড করবেন, নেগলেক্ট বানান, ওকে, কারণ স্পেলিং মিস্টেক থাকতেই পারে। আচ্ছা, তার মানে আমরা বললাম কি, যে সবার জন্যই আমি বললাম যে হয় লিঙ্কন স্যার কিনবেন, নাহলে কবির স্যার কিনবেন, ঠিক আছে? যদি আপনাদের কাছের কোনো ক্লোজ সিনিয়র থেকে থাকেন, তাহলে তাদের কাছ থেকে আপনারা নিবেন অফলাইনের গাইডলাইনটা, যে লিঙ্কন স্যার কিনবেন নাকি কবির স্যার কিনবেন, ঠিক আছে? আজই স্যার কিনবেন না, কিনলে দেখবেন নিজেরাই পরে ডাউটে পড়ে যাবেন, এটা আমি বলে দিলাম। হ্যাঁ, আজই স্যার থেকে এডমিশনের প্রশ্ন আসে, বা আজই স্যারের বই থেকে প্রশ্ন থাকে, কিন্তু বিগিনার হিসেবে আপনি যখন একটা অধ্যায় শুরু করবেন, তখন এই দুইটা বইয়ের যে কোনো একটা দিয়ে শুরু করা উচিত। যখন একটা বইয়ের একটা অধ্যায় সম্পর্কে আইডিয়া পাবেন, তখন আপনাকে যে কোনো বই দেওয়া হোক, আপনি টপিকস গুলো জানেন, ওই বই সম্পর্কে আপনি আলোচনা করতে পারবেন, তখন আপনি হাজাই স্যার সাইড বই হিসেবে রাখতে পারেন, ঠিক আছে? পার্সিয়াল। ওকে, তাইলে এই হইলো আপনার রসায়ন।
এখন যেহেতু আমি রসায়নের বইয়ের টপিক্সটা বলছি, এখন বলে দিই রসায়নটা আমাদের এডমিশন টাইমে কিভাবে পড়া উচিত, মানে এইচএসসি লেভেলে কিভাবে পড়া উচিত এবং এইচএসসি লেভেল থেকে কিভাবে এডমিশনের প্রিপারেশন নেওয়া উচিত। তাহলে প্রথমেই যে জিনিসটা করবেন, আপনারা তো এই বইটা কিনলেন, এখন অনেকেই আছে না যে ভার্সিটি লেভেলের টার্গেট থাকে, স্বপ্নের ভার্সিটি। তো স্বপ্নের ভার্সিটির জন্য আমি আগে বলবো যে আপনারা ফার্স্টে ভার্সিটি জিনিসটাতে ফোকাস দিবেন, আগে ফোকাস দিবেন এইচএসসি তে, তারপর ফোকাস দিবেন ভার্সিটিতে। তো ধরেন এইচএসসি জিনিসপত্র কমপ্লিট। আর একটা জিনিস মাথায় রাখবেন, এইচএসসি পড়াশোনা এবং ভার্সিটি পড়াশোনা কি জন্য সিনিয়ররা বা স্যাররা, অনেক স্যাররা আলাদা বলে গণ্য করে আমি জানি না, আমার কাছে মনে হয় এই দুইটার পড়াশোনাই সেম। আপনার যদি এইচএসসির বেসিকটা ক্লিয়ার থাকে, এইচএসসি জিনিসটা আপনি খুব ক্লিয়ারলি বুঝে যান, এডমিশন আপনার প্যারা নাই, চিল ভাবে চলে যাবে। তখন আর আপনাকে দিনে 12 ঘন্টা 14 ঘন্টা পড়তে হবে, ঠিক আছে? আপনার ডেইলি মিনিমাম একটা রুটিন মেনটেন করে আপনি দিনে 7 থেকে 8 ঘন্টা, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা পড়েন। আপনার কখনোই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, কখনোই আপনাকে দিনে 14 থেকে 15 ঘন্টা পড়তে হবে। কিন্তু আপনি ডেইলি 7 থেকে 8 ঘন্টা পড়লেন না, একদিন পড়লেন আপনি 1 ঘন্টা, পরের দিন পড়লেন 2 ঘন্টা, এইভাবে এলোমেলো ভাবে পড়লেন, একটা রুটিন মাফিক না পড়ে, তখন আপনাকে দেখবেন শেষের সময় এসে আপনাকে 19-20 ঘন্টা পড়তে হচ্ছে। ইটস নট এ জোকস, বাট ইটস এ জোকস। ওকে, তো গেল। তো কিভাবে পড়বেন? আপনারা যখন একটা অধ্যায় পড়বেন, ফার্স্টে নোট করে করে পড়বেন, নোট করা। আপনি কেমিস্ট্রি ধরেন গুণগত রসায়ন পড়ছেন, যেহেতু এটা পড়বেন, ধুমধাম নোট করবেন। নোট করলে কি হয়, আপনি যখন এক্সাম আসবে, এক্সামের সময় তো আর সমগ্র বইটা আমরা চাইলেও সম্ভব হয় না দেখার, তখন আপনি ওই নোটটা দেখেন। নোটটা থাকে কি নিজের মতো করে গুছালো থাকে, কাস্টমাইজ থাকে, বইয়ের সহায়ক নোট। নোটটা বেস্ট একটা জিনিস। আমি যাদেরকে পড়াই, আমার ক্লাস নোটটা দিয়ে পড়াই, মানে আমি যখন আপনাদের লেভেলে ছিলাম তখন যে নোটটা করছি এটা দিয়ে আমি বেশিরভাগ পড়াই, আমি গিয়ে বই ওপেন করি না। ঠিক আছে, যারা আমার কাছে অফলাইনে পড়ে তারা জানে। আচ্ছা, নোট করবেন। তো নোটটা আপনার বেস্ট হবে, নোটটা এমন ভাবে করবেন যাতে আপনাদের এডমিশনে চলে যায়, একটু ডিটেলসে করবেন, যাতে এইচএসসি প্লাস এডমিশন দুইটাই বেকার দেয়। ঠিক আছে, তাহলে নোট করে পড়বেন। তারপর পড়বেন কি, একটা অধ্যায় শেষ হয়েছে, ওই অধ্যায়ের আপনার দেখবেন একটা বই, বইয়ের শেষে কি থাকে, আমাদের কিছু এমসিকিউ থাকে না, শেষে এমসিকিউ থাকে না, সবগুলো এমসিকিউ পড়বেন, সবগুলো এমসিকিউ। একটা অধ্যায় শেষ হয়েছে, এর সব এমসিকিউ সলভ করবেন। দেন আপনারা কি করবেন, যেহেতু এইচএসসি লেভেলে আছেন, একটা অধ্যায় শেষ হয়েছে, ওই অধ্যায়ের যত বোর্ড কোয়েকশন আছে, অল বোর্ড কোয়েকশন শেষ করবেন। ঠিক আছে, এবং আপনারা চেষ্টা করবেন সবগুলো অধ্যায় যাতে টেস্টের আগে সবগুলো অধ্যায় যেন শেষ হয়ে যায়। তার মানে আমরা বললাম প্রথমে একটা অধ্যায় পড়বো। রসায়নের ক্ষেত্রে আমি তো বলে দিলাম কোন বইটা ফলো করবো, এই বইটা ফলো করে ধরেন আমরা গুণগত রসায়নটা শেষ হয়েছে, তাহলে গুণগত রসায়নের যে যেমন অক্ষরপত্র বলেন আর আপনি কবির স্যারই বলেন, এই কবির স্যারের বইয়ের শেষে দেখবেন এমসিকিউ প্রশ্ন আছে, সবগুলো এমসিকিউ প্রশ্ন পড়বো। তারপর যতগুলো বোর্ড আসছে, যেহেতু আপনারা 2026 ব্যাচ, তার মানে আপনারা এখন যদি বই কিনেন, আজকে যদি বই কিনেন, তাহলে তো 24-এর প্রশ্ন পাবেন না, আপনারা পাবেন 23-এর প্রশ্ন। তাইলে মোস্ট প্রবাবলি 18 থেকে আপনার বইয়ে মেবি 23 পর্যন্ত দেওয়া থাকবে, বা কোনো কোনো আপনারা যদি সহায়ক বই হিসেবে টেস্ট পেপার কিনেন, তাহলে সেখানে আপনাদের 2015 বা 16 লেকচার কিনলে 16 থেকেই দিয়ে দেয়, মেবি 16 থেকে 23 পর্যন্ত দেয়, কিংবা কিছুদিন হোল্ড করে যদি আপনারা কিনেন, তাইলে আপনারা ধরেন 16 থেকে 24 পর্যন্ত প্রশ্ন পেয়ে যাবেন। এই প্রশ্নগুলো বোর্ডের সবগুলো প্রশ্ন করবেন একটা অধ্যায়, বুঝতে পারছি? একটা অধ্যায় শেষ মানে তার সবগুলো এমসিকিউ শেষ করবেন, সবগুলো বোর্ড কোয়েশ্চেন শেষ করবেন। আপনার এখন কিন্তু ওই বুয়েটের প্রশ্ন পড়ার সময় না, বুয়েটের প্রশ্ন আপনি দেখবেন না। আপনি স্পেশালি মানে আলাদা করে মেডিকেলের প্রশ্ন ব্যাংক দেখার দরকার নেই এখন এইচএসসি লেভেলে থেকে। কারণ ভাই, আমরা এমন একটা জিনিস হয়েছে, আমরা এইচএসসি লেভেলের থেকে এইচএসসি কে ফোকাসে না রেখে আমরা রাখি এডমিশন কে ফোকাসে, এডমিশন কে ফোকাসে। আমি কিন্তু এখানে মেধাবীদের কথা বলছি না, ওভার ট্যালেন্টেড মানে গুণীজনদের এই জিনিসটা ফলো করার দরকার নাই। যারা গুণীজন আছেন তারা এই জিনিসটা ফলো করবেন না। আমি বলছি আমার মতো মফস্বল এরিয়াতে যারা বিলংস করেন, আমার মতো যাদের বুদ্ধি কম, মেধা কম, তাদের জন্য। আমরা কি করি, এইচএসসি লেভেলের থেকে আমরা এডমিশনকে প্রিফার করি বেশি বা ফোকাস দেই বেশি, এইচএসসি তে ফোকাস দেই কম। পরে দেখা যায় আমাদের এইচএসসি রেজাল্টটা আশানুরূপ হয় না। আমরা এইচএসসি তে রেখে, যেমন এইচএসসি 2026 এটাকে টার্গেটে না রেখে আমরা বুয়েট 2026-27 কে টার্গেটে রাখি, 26-27 সেশনকে আমরা টার্গেটে রেখে পড়াশোনা করি, বুয়েটের সবগুলো প্রশ্ন সলভ করি, আইআইটির প্রশ্ন সলভ করি। দিন শেষে আমরা কি পাই, এই গুল্লা পাই। কি জন্য জানেন? আপনি এইচএসসি কে ফোকাসে রাখছেন না, ওই এইচএসসি আপনাকে মারা দিয়ে দিছে। বুয়েটে আপনাকে ফর্ম ফিল আপ করতে হইবেও আপনার 90+ লাগে। ঠিক আছে, বুয়েটে ফর্ম ফিল আপ করতে আপনাকে 90+ তুলতে হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে। মানে আমি এভারেজ একটা বলছি, হয় 85 লাগে বা 90, কোনো সময় 92 লাগে, এইভাবে লাগে। বাট এভারেজ তো আপনার দেখবেন 90+ লাগে। তাহলে আপনি ফিজিক্সে পাইলেন 90+, আর আপনি ফোকাস রাখছেন বুয়েট, মারা খাবেন আপনি নাকি আমি খাবো মারা? ঠিক আছে, তো এই জিনিসটা করবেন না। ঠিক আছে, তো আমি দিয়ে দিলাম কিভাবে আমাদের পড়া উচিত। কারণ আমি এখান থেকে যদি বলি, ফার্স্টে আমরা নোট করে পড়বো, দেন একটা অধ্যায় শেষ হলে তার এমসিকিউ পড়বো, দেন ওই অধ্যায়ের সমগ্র বোর্ড কোয়েকশন সলভ করবো। সলভ করার পর আমরা এনাদার অধ্যায় মুভ করবো। এখন দেখার দরকার নাই কোন কলেজে কোন প্রশ্ন আসছে, টেস্ট পেপারে ওই কলেজের প্রশ্নটা কেমন, এইগুলো নিয়ে কোনো অ্যানালাইসিস করার দরকার নাই। আপনারা এমসিকিউ সবগুলো পড়েন, এমসিকিউর মধ্যে আপনার অ্যাডমিশন কোয়েকশন গুলো পেয়ে যাবেন। তো আশা করি আমরা রসায়ন কোন বই ফলো করব বা কিভাবে পড়া উচিত এই জিনিসটা সম্পর্কে গাইডলাইন পাইছি। এখন চলেন ফিজিক্স। পদার্থ নিয়ে আমার বই সম্পর্কে তেমন কোনো দ্বিমত নাই, সবাই যেরকম বই বলে সেই বইগুলাই বলে দেই আমি। কি কি বই বলে আর কি, যারাই দেখছেন প্রিভিয়াস বা সিনিয়রদের কাছ থেকে শুনছেন, তপন স্যার, তপন স্যারের বই। তারপর আপনারা দের আছে কি ইসাক স্যার, সেলু স্যার, দেন আছে কি আপনার প্রামাণিক স্যার। এই যে আপনারা সবাই কিন্তু এই 4টা বই ঘুরে ফিরে এই 4টা বইয়ের মধ্যেই বলে, এবং বেশিরভাগ সবাই প্রিফার করে তপন স্যার বা ইসাক স্যার। এখন আপনি যদি আমাকে বলেন যে আমি কোনটা ফলো করবো, বা আপনাকে যদি আমি সিনিয়র হিসেবে, এজ এ সিনিয়র বা এজ এ টিচার বা এজ এ সিনিয়র ব্রাদার হিসেবে যদি আপনাকে বলেন যে সাজেশন দেওয়ার জন্য আমি কোন বইটা সাজেশন দিব, সেটা হলো যে সেলু স্যার।
কি জন্য সেলুসার দিব? কারণ সব স্যারের বইতেই বেস্ট, সব স্যার এখানে আপনি চারটা মধ্যে যে কোনো বইটা ফলো করতে পারেন, ডাজন্ট ম্যাটার। কিন্তু সেলুসারের বইটা দিব কারণ সেলুসারে একটু ডিটেলস বা প্রশ্নের যে আপনার যে প্র্যাকটিস প্রশ্নগুলো আছে বা প্র্যাকটিস যে সলভগুলো আছে, এই সলভগুলো একটু গুছালো ভাবে দিচ্ছে আর কি। এই জন্য আমার সেলুসারের বইটা একটু ভালো লাগে আর কি। ঠিক আছে, তো গেল আমাদের বই। তাহলে আমাকে যদি বলেন কোন বইটা ফলো করবো সেটা সাজেশন দিতে, তাহলে আমার সাজেশন হলো সেলুসার। সেটা হলো গিয়ে আপনার লেকচার পাবলিকেশনের, যদি ভুল না করে থাকি তাহলে পাবলিকেশনটা হলো লেকচার। তাহলে হোপফুলি এইটা সম্পর্কে আপনার আইডিয়া পাইছেন। এখন ফিজিক্স কিভাবে পড়বো? ফিজিক্স পড়ার নিয়ম হলো আপনার নোট পড়া, নোট করা, তারপর কি এমসিকিউ পড়া, তারপর কি আপনার সিকিউ বোর্ড। সিকিউ বোর্ড, এমসিকিউর ক্ষেত্রে বোর্ড না, এমসিকিউর ক্ষেত্রে হলো বই, বইয়ের যা আছে এ টু জেড। আর সিকিউর ক্ষেত্রে আপনারা শুধু বোর্ড পড়েন, আর কোনো কিছু পড়া লাগবে না, শুধু বোর্ড। একটা অধ্যায় শেষ করছেন তার শুধু বোর্ড কোয়েশ্চেন পড়েন। কি জন্য পড়ছেন? ভিডিওটা তো আমাদের প্ল্যাটফর্মে থাকবে, আমার ইউটিউব চ্যানেলে থাকবে, যদি গ্রুপ ওয়েল থাকে তাহলে গ্রুপেও থাকবে, আমার পেজও থাকবে, সবগুলাতে। যদি আমার কথাগুলো যদি মনে হয় যে গুরুত্বহীন, আপনারা টেস্টের আগে বা এইচএসসি 26-এর পর একটা কমেন্ট করে যাবেন, একটা গালি দিয়ে যাবেন আপনাদের ইচ্ছা মতো। আমি বিশ্বাস করি এই ভিডিওটা যদি, এই যে কথাগুলো বলছে এইগুলা যদি আপনারা মেনে চলেন, অ্যাটলিস্ট আর যাই হোক ভাই, আপনি ভালো একটা অ্যাডমিশনে চান্স পান আর না পান, আপনি এইচএসসি তে গুড ফিগার করতে পারেন না পারেন, দিন শেষে আমাকে গালি দিবেন না, এই গ্যারান্টিটা আমি দিয়ে দিচ্ছি। আমি বললেন যে গুড ফিগার কি জন্য করবো না, আমি কি জন্য এডমিশনে চান্স পাবো না, আপনি না অনেক ভালো জিনিস, ভালো গাইডলাইন দিচ্ছেন, এর একটা অনেক রিজন আছে। এই এডমিশনে চান্স পাওয়া, একটা ভালো রেজাল্ট করা শুধুমাত্র এই গাইডলাইনের উপর নির্ভরশীল না। আমি গাইডলাইন দিলাম, আপনি পড়লেন, দোষ কি আমার? না। তারপর ধরেন আমি গাইডলাইন দিলাম, আপনি আমার গাইডলাইন অনুযায়ী পড়লেন, সবকিছু ঠিক আছে। এখন ওই যে ক্রিয়েটর মানে সৃষ্টি করতে আপনার সহায়ক না, লাইক দ্যাট আপনার এইচএসসির আগের দিন আপনার চলে আসছে বিভিন্ন একটা অকারেন্স ঘটে গেছে, লাইক এস ফিভার, লাইক এস বিভিন্ন ক্রাইসিস, বিভিন্ন ক্রাইসিস চলে আসছে, আপনি ঠিকমতো পড়ালেখা করতে পারবেন না। যেমন এখন যারা এইচএসসি 2024-এ যারা পরীক্ষা দিচ্ছেন, তাদের একটা বন্যার একটা আশঙ্কা আছে না, যারা প্লাবিত হয়েছে, তাদের অনেক ব্যাঘাত করছে না, তারা কিন্তু ওই পড়াশোনাটা করতে পারে না। তাহলে এই দোষটা কি আমার? না। সো এই যে একটা ভালো জায়গায় চান্স পাওয়া বা ভালো রেজাল্ট করা, সেটা অনেক জিনিসের উপর, অনেক প্রভাবের উপর নির্ভরশীল। শুধুমাত্র আমার মোটিভেশন ভিডিও, আমার গাইডলাইন ভিডিও, অমুক স্যারের ক্লাস, অমুক ভাইয়ের ক্লাস, নিজে বিন্দাস লাইফ কাটানো, এইগুলোর উপর নির্ভরশীল না। ঠিক আছে, সমগ্র বিষয় মিলে আমাদের বুয়েটে চান্স, আমাদের মেডিকেলে চান্স, আমাদের পছন্দের ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির চান্স, এগুলো নির্ভরশীল। তো আমরা গেল কি ফিজিক্সের জিনিসপত্র গেল, এখন চলেন উচ্চতর গণিত। তো হায়ার ম্যাথ জিনিসটা আমরা কিভাবে পড়বো বা কোন বই ফলো করতে হবে সেটা আগে বলি। সেখানে দেখবেন সবাই অক্ষরপত্র বই বলেন, কিন্তু আমি একটু ব্যতিক্রম, অনেকের নাম শুনছেন কিংবা শুনে নাই। সেটা হলো রফিকুল ইসলাম স্যার, রফিকুল স্যার। ঠিক আছে, রফিকুল স্যার, অনেকে রফিকুল স্যার নাম দিয়েও চিনতে না পারেন, সেটা হলো রূপন্থী প্রকাশনী। এই বইটা হায়ার ম্যাথের জন্য আমার কাছে মনে হয় বিন্দাস একটা বই। সেটা আপনি ইঞ্জিনিয়ারিং টার্গেট করে পড়েন, সেটা আপনি এইচএসসি টার্গেট করে পড়েন, বা সেটা আপনি একটা পাবলিক ভার্সিটি টার্গেট করে পড়েন, এই বইটা আমার কাছে মনে হচ্ছে অলরাউন্ডার একটা বই। কারণ কি, এই বইটার তো প্রিন্ট ভালো। ফার্স্ট অফ অল এই বইতে প্রায় সবগুলা ম্যাথ কভার করছে, সবগুলা টাইপের। প্লাস এই বইয়ের যে এক্সাম্পল গুলা দেওয়া আছে, সেটাও একটা অস্থির লেভেলের এক্সাম্পল গুলা দেওয়া আছে। তার চেয়ে বড় কথা, এই বইয়ে দেখবেন আপনি এমসিকিউ শর্টকাট গুলো খুব সুন্দর করে কালার প্রিন্টিং করে দিছে এমসিকিউ শর্টকাট, যেটা দিয়ে আপনারা চাইলে নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। আপনারা আছেন না ওই যে বিভিন্ন ভাইদের, অমুক ভাইয়ের ক্লাস করি, অমুক ভাইয়ের কোর্স করি, অমুক ভাইয়ের কোর্সে গিয়ে অমুক শর্টকাট শিখি, এই শর্টকাট গুলো আপনারা ভাবেন। সো এই বইতে কিনলে আপনারা এই শর্টকাট গুলো আপনারা একত্রে পেয়ে যাবেন। তো এইটা আমি বলবো যে আমার কাছে বেস্ট সব দিক দিয়ে, আপনি ইঞ্জিনিয়ারিং বলেন, ভার্সিটি বলেন বা এইচএসসি বলেন, অলরাউন্ডার একটা বই। তাছাড়া আমি যদি আরেকটা জিনিস বলি, আরেকটা বই বলি, সেটা হলো কেতাব, কেতাব স্যার। ঠিক আছে, কেতাব স্যার, সেটাও আমি সাজেস্ট করতে পারি। ঠিক আছে, কিন্তু আমি পড়াই বা আমি পড়াচ্ছি বা ইয়ে করছি রফিকুল স্যারের বই বা রূপন্থী প্রকাশনী কিনে, কিংবা আপনার কেতাবও কিনতে পারেন। আদারওয়াইজ এনাদের যে বইগুলো আছে, অক্ষরপত্র কেনার দরকার নাই, উচ্চতর আপনার লেকচারের বই আছে, এগুলো কেনার কোনো দরকার নাই। ঠিক আছে, তো আই থিঙ্ক বুঝাইতে পারছি। তাইলে এইটার ক্ষেত্রে এখন বলবেন যে আমরা হায়ার ম্যাথ কিভাবে পড়বো, হায়ার ম্যাথ পড়ার যে আমাদের রোড ম্যাপটা কিভাবে করা উচিত। অধ্যায়ের মধ্যে আপনাদের অনুশীলনী যে প্রশ্ন আছে, অনুশীলনী যে প্রশ্নগুলো আছে, সেগুলোর মধ্যে যে বোর্ডে আসছে, বোর্ড প্লাস ভার্সিটি, হায়ার ম্যাথের মধ্যে কিন্তু আর এই ধরনের ভেরিয়েশন নাই যে আপনি বোর্ডের প্রশ্ন করবেন, ভার্সিটি প্রশ্ন করবেন, এইগুলো না। যে কোনো একটা অনুশীলনী দেখবেন, বোর্ড এবং ভার্সিটির যে প্রশ্নগুলো আসছে সেগুলোই সলভ করেন, সেগুলোই সলভ করবেন, হয়ে যাবে। আপনার এক্সট্রা আলাদা করে বোর্ডের প্রশ্ন সলভ করতে হবে না। আপনি প্রত্যেকটা অনুশীলনী শেষ করছেন, তার বোর্ড প্লাস ভার্সিটি দেবেন। প্লাস আপনি ধরেন বিগত লাস্ট লাস্ট ধরুন 3 ইয়ার্স, বেশি না দিই, 3 ইয়ার্স এর ওই অধ্যায়ের বোর্ড দেবেন, ওই অধ্যায়ের বোর্ড। আমি বলবো না ফিজিক্সের মতো আপনি অল বোর্ড দেখেন বা কেমিস্ট্রির মতো অল বোর্ড দেখেন। জাস্ট আপনি ধরেন আজকে আপনি ম্যাট্রিক্স নির্ণয় করছেন, ম্যাট্রিক্স নির্ণয় করছেন, তাহলে ফার্স্টেই কাজ হলো আপনার যে অনুশীলনী যে বোর্ড এবং ভার্সিটির প্রশ্ন আসছে সেগুলো সলভ করবেন। প্লাস আপনার ম্যাট্রিক্স নির্ণয়ের লাস্ট 3 ইয়ার্স বা 2 ইয়ার্স দেখলেও চলে, 2 ইয়ার্স এর বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেগুলো একটু দেখলেই হয়ে যাবে আর কি। তাহলে এইটা ছিল আপনার উচ্চতর। হ্যাঁ, আর দেখলেই যে হয়ে যাবে এমনটা না, আপনারা কিন্তু নোটটাও মাস্ট করে করবেন, নোট। ঠিক আছে, নোটটা করবেন আর এমসিকিউ দেখবেন, নোট প্লাস এমসিকিউ। এই তো আমাদের হায়ার ম্যাথ চলে গেল। এখন রইলো কি সায়েন্সের আরেকটা টপিক রয়ে গেছে না, বায়োলজি।
ভাই রে ভাই, বায়োলজি আমাকে অনেক পেড়া দেয়। তো বায়োলজির আমি সাজেশনটা কি দিব? বায়োলজি আবার খুব বেশি সাজেশন দেয়া নেই, এবং বায়োলজির মধ্যে কেউই দ্বিমত পোষণ করে না। আমার কাছে মনে হয় ফার্স্ট পেপার আর কি উদ্ভিদ বিজ্ঞান ফার্স্ট পেপার আপনার আবুল হাসান, আর সেকেন্ড পেপার আর কি প্রাণীবিদ্যা গাজী আজমল। এই দুইটা পড়লেই চলে। আজমল। আর আরেকটা বই আমি বলবো যে একটু মোটা বই আর কি, বইটার সাইজ একটু মোটা, এই দুইটার জন্যই। সেটা মেবি ভুল না করে তাহলে মাঝে যাবে কিন্তু তো এই তো আপনার ইয়ে। আর বায়োলজি ভাই আপনি যতই ঠিকসে করেন না কেন, বায়োলজি আপনাকে প্রতিদিন, প্রতিদিন বলবো না, প্রতিদিন তো আর সম্ভব না, আপনি চাইবেন প্রতিদিন আপনার প্র্যাকটিসে রাখার জন্য একটা টপিক্স পড়ছেন। যেমন ধরুন আজকে আপনার দ্বিতীয় অধ্যায় শেষ বায়োলজি, যে কোনো এটা প্রথম পত্র হইতে পারে, দ্বিতীয় পত্র হইতে পারে, ধরলাম আপনার দ্বিতীয় অধ্যায় শেষ, আপনি চেষ্টা করবেন মাসের মধ্যে একবার হইলো যে অধ্যায়গুলো শেষ হয়েছে সেগুলাকে রিভাইজে রাখা। রিভাইজ। কারণ দেখেন, বায়োলজি আপনি যতই ভালো করে পড়েন, এইখানের মধ্যে বেশিরভাগ টপিক্স মুখস্থ টপিক্স। তাহলে মুখস্থ জিনিসটা আমরা যত বেশি রিভাইজ করবো তত বেশি আমাদের মনে থাকবে, আদারওয়াইজ আপনি ভুলে যাবেন, আপনি যতই বুঝেন না কেন। কারণ দেখেন, এখন বলবেন বায়োলজি আমরা মুখস্থ কিভাবে? আরে ভাই, বায়োলজি মুখস্থ না হয়তো আপনাকে দিল প্রাণীর বৈজ্ঞানিক নাম, আমাকে বলেন তো প্রাণীর বৈজ্ঞানিক নাম, আপনার একটা প্রাণীর বৈজ্ঞানিক নাম দিল, সেটা আপনি কোন টিক্সে শিখবেন? আপনাকে দিয়ে দিল যে নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য, সেটা আপনারা বিভিন্ন ছন্দে শিখেন না? ছন্দেই তো শিখেন, তাহলে এই ছন্দটাই তো ভুলে যাবেন, তাইলে আপনারা মুখস্থ না করলে আপনারা শিখবেন কি? ঠিক আছে, কিছু কিছু জিনিস মনে থাকা যেগুলো আমাদের বডি পার্টের যে জিনিসগুলো, রক্ত সঞ্চালন তন্ত্র, আপনার মস্তিষ্কের কাজে এইগুলা, কিন্তু এই যে মস্তিষ্কের স্নায়ুগুলো আছে, এইগুলো যদি আপনি মুখস্থ না করেন আপনি কিভাবে শিখবেন? আপনি তো জানলেন যে ধরেন আপনার মস্তিষ্কে স্নায়ু সংকেত আসে, এই মস্তিষ্কের স্নায়ু সংকেত হাটে যায়, হাটে রক্ত পাম্প হয়, এইগুলো হয়, কিন্তু এখানে যে নার্ভ গুলো আছে, যে ইয়েগুলো আছে, এই ট্রাম গুলা কি মুখস্থ ছাড়া সম্ভব না। তো যাই হোক, তো বায়োলজি জিনিসটা যেহেতু মুখস্থ, সেহেতু আমরা নোট করে করে পড়বো, এমসিকিউ প্রবলেম সলভ করবো, সিকিউ প্রবলেম সলভ করবো, আর আমরা বায়োলজিটা রিভাইজে রাখবো। তো আমি সায়েন্সের যে চারটা টপিক্স আছে বা চারটা যে বিষয় আছে, এই বিষয় সম্পর্কে আমি বলে দিছি কিভাবে পড়া উচিত বা কিভাবে রুটম্যাপটা থাকা উচিত। এখন চলেন আমাদের বাকি বিষয়গুলো আমি বলবো। বাকি কি রইলো? আমাদের বাংলা রইছে, ইংলিশ রইছে, দেন আমাদের কি রয়েছে, আইসিটি রয়েছে। যেহেতু আমার এই ভিডিওটা সায়েন্সের জন্য, এবং আপনারা যেহেতু 2026 যেহেতু আপনাদের ক্লাস শুরু হয় নাই, 15ই জুলাই থেকে আপনাদের ভর্তি কার্যক্রম শুরু হবে। 15ই জুলাই থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। আর এ পর্যন্ত যারা ভিডিওটা দেখে আসছেন, তারা মোস্ট প্রবাবলি এই টপিক্সটাও দেখছেন, তাহলে তাদের জন্য শুধুমাত্র আপনারা 15ই জুলাই থেকে যেহেতু ভর্তি কার্যক্রম শুরু হবে, আর যেহেতু আপনি সায়েন্সের, সেহেতু বলবো এখন আপনারা এই 3টা অধ্যায় শেষ করেন, মানে 3টা বিষয় শেষ করেন। 3টা বিষয়, এখন এই 3টা বিষয় শেষ করতে পারেন না পারেন, বাংলাটা আপনি শেষ করে রাখেন। কারণ ভাই, যখন আপনার পেরাটা শুরু হবে না, যখন আপনার পড়াশোনার পেরাটা শুরু হবে না, তখন দেখবেন সায়েন্সের স্টুডেন্টরা না এই 3টা অধ্যায় পারে না, বা এই 3টা বিষয় পড়ারই সময় পায় না। বলতে কি পায় না, বলতে পায় না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এইগুলো প্রবলেম সলভ করতে করতে তাদের সময় চলে যায়। পরে সায়েন্সের স্টুডেন্ট গুলো এই 3টাতে খারাপ করে, বেশিরভাগ খারাপ করে, বা এটা নিয়ে বেশি ডিপ্রেস থাকে সায়েন্সের স্টুডেন্টরা। তাইলে যেহেতু আপনাদের ভর্তি কার্যক্রম শুরু হবে 15ই জুলাই থেকে, তার মধ্যে আপনাদের কি ধরলাম 1 আগস্ট থেকেই, ধরলাম যাই না কবে থেকে ক্লাস শুরু হবে আমি দেখি নাই, ধরলাম 1 আগস্ট থেকে আপনাদের ক্লাস শুরু হবে। তাহলে প্রথম দিকে তো আপনার এতটা পড়াশোনার প্রেশার থাকে না, তাহলে ধরলাম আগস্ট, ধরলাম আপনি পড়াশোনা করবেন সেপ্টেম্বর থেকে, মানে আপনার একবারে ফোকাস দিয়ে, এইচএসসি ফোকাস দিয়ে পড়াশোনা আপনার ব্যক্তিগত হিসাবে আর কি সেপ্টেম্বর থেকে। যদিও বিভিন্ন কোর্স চালু হয়ে গেছে বিভিন্ন প্ল্যাটফর্মে, কিন্তু আমি ধরে নিলাম আপনি শুরু করবেন পার্সোনালি সেপ্টেম্বর থেকে, তাহলে আপনার কাছে এখন প্রায় 1.5 মাসের মতো সময় আছে। 1.5 মাস, এই 1.5 মাস আপনি রেগুলারলি বাংলা পড়েন, আপনার বাংলাটা কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছি, রেগুলারলি আপনি বাংলা পড়েন, আপনার বাংলাটা কমপ্লিট হয়ে যাবে। তাইলে আমরা বুঝলাম যে এই 1.5 মাসে আমরা বাংলা গুছিয়ে রাখবো নিজেদের মতো। বাংলা কিন্তু যেহেতু আপনার সায়েন্সের স্টুডেন্ট, আপনার যদি বাংলা এখন থেকে শুরু করেন, রিডিং পড়া শুরু করেন, তাহলে দেখবেন আপনি গদ্য গুছিয়ে রাখতে পারবেন, পদ্য গুছিয়ে রাখতে পারবেন। আপনার যে সহপাঠ যেটা আছে, এখানে লাল সালু আছে আর সিরাজউদ্দৌলা আছে, সেগুলো গল্প আর কি, সেই গল্পগুলো আপনি গুছিয়ে রাখতে পারবেন। তার মানে কি, পরবর্তীতে যখন পেশারটা শুরু হবে, সেই পেশারটা আপনার অনেকটা হালকা হয়ে যাবে আর কি, প্রেশার লেস, মানে স্ট্রেস লেস থাকবে। ঠিক আছে, আর এইগুলো আপনারা নিজেরা পড়লে পাবেন। দেন হইলো আপনার এই যেহেতু 1.5 মাস টাইম আছে, আপনার হাতে 1.5 মাস টাইম আছে, এই 1.5 মাসে আপনি আইসিটিও নিজের মতো করে কাস্টমাইজ করে রাখবেন। যেহেতু আপনি সায়েন্সের স্টুডেন্ট ভাই, আপনি পেরা নিবেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এইগুলো আমি, আপনি কি জন্য হুদায় আইসিটি বাংলা ইংলিশ নিয়ে পেরা নিবেন? নেওয়ার তো দরকার নাই। কিন্তু মোস্ট অফ যারা স্টুডেন্ট গুলো আছে, তারা এই 3টাতেই রেজাল্ট খারাপ করে আর কি, দেখবেন আপনারা যে আপনার গোল্ডেন মিস হয়েছে, দেবেন হয়তো বাংলা মিস হয়েছে, হয়তো বা ইংলিশে মিস হয়েছে, হয়তো বা আইসিটি এগুলোতে মিস হয়েছে। সায়েন্সের স্টুডেন্ট আমি বিশ্বাস করি আপনারা যে কোনো প্ল্যাটফর্মে লিখে দিবেন আইসিটি, যে কোনো একটা অধ্যায় দিয়ে শুরু করলেন, ওই অধ্যায়টা আপনার ওই প্ল্যাটফর্মের ফ্রি কোর্স গুলোই এনাফ। আইসিটির জন্য আপনাকে কোনো পেইড কোর্সে ভর্তি হতে হবে না। ঠিক আছে, এটা দুঃখজনক হইলো সত্য আর কি। ফ্রি কোর্স দিয়ে আপনারা আইসিটি পাঠিয়ে দিতে পারেন, যেহেতু আপনি সায়েন্সের। তো সায়েন্সের ক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন, আইসিটির ক্ষেত্রে অ্যাটলিস্ট আপনি ফার্স্ট লেসন 1 এন্ড লেসন 2, এই দুইটা লেসন আপনি শেষ করে ফেলবেন। লেসন 1 এন্ড লেসন 2, এই দুইটা লেসন আপনি শেষ করে ফেলবেন এই 1.5 মাসের মধ্যে। আমি বিশ্বাস করি এই 1.5 মাসের মধ্যে আপনারা যে কন্টিনিউয়াসলি পড়েন, তাহলে এই দুটো অধ্যায় শেষ হয়ে যাবে। তাহলে আপনার বাংলাও শেষ, আপনার ইংলিশও মোটামুটি যা পারেন তাই পড়বেন। ইংলিশ তো হইলো আপনার ওই যে গ্রামাটিক্যাল যেগুলো আছে, কিন্তু লেসন ওয়াইজ পড়বেন। আর আপনার কি আইসিটি, তাহলে সায়েন্সের আপনার পেয়ারটা এখন এই 1.5 মাসের মধ্যে কিছুটা কমিয়ে রাখলেন, যেন আপনার যখন শুরু হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তখন পড়তে যাবেন।
এখন হলো এইচএসসি থেকে আমাদের কি ভার্সিটি এডমিশন ফোকাস দেওয়া উচিত? ফার্স্ট অফ অল বলবো এইচএসসি আপনাকে 100% ফোকাসে রাখতে হবে। যেহেতু আপনারা এইচএসসি ক্যান্ডিডেট, এইচএসসি 100% ফোকাসে রাখবেন। কি জন্য রাখবেন আমি বলি। সামহাউ আপনি মেধাবী স্টুডেন্ট হতেই পারেন, সামহাউ আপনি কম মেধাবী স্টুডেন্ট হতে পারেন বা আপনি মেধাবী না। ঠিক আছে? না। এখন আপনি এইচএসসি কে ফোকাসে না রেখে সাইডে রেখে এইচএসসি কে আপনি সাইডে রেখে আপনি রাখছেন ভার্সিটি কে ফোকাসে, লাইক মেডিকেল, লাইক আপনার কি বুয়েট, লাইক আপনার ডিউ। তো মেডিকেলের ক্ষেত্রে গেলে দেখেন আপনার হায়ার ম্যাথ নাই, বুয়েটে গেলে আপনার বায়োলজি নাই, বা ডিউতে গেলে কম্বাইন থাকে, অতটা ডিপলি যাইতে হয় না, পড়তে হয় না। কিন্তু এইচএসসি তে কিন্তু আপনাদের সবগুলোই আছে। এখন আপনি রাখলেন টার্গেট, আপনার ভার্সিটি টার্গেটে বলবো না, স্পেশালি প্রবলেমটা হয় আপনার মেডিকেল এবং বুয়েট এই দুটা কেস নিয়ে আর কি, ইঞ্জিনিয়ারিং কেস নিয়ে। তো কি হয়, আমরা একটাকে কম গুরুত্ব দিই, আরেকটাকে একটু বেশি প্রায়োরিটি দিই। এখানে গিয়ে আমরা ধরাটা খাই। সামথিং আমাদের এইচএসসি রেজাল্ট গুলো একটু খারাপ হয়ে যায় সামহাও, যতই মেধাবী হন না কেন, আপনি গুরুত্ব দিলেন না, আপনার এইচএসসি রেজাল্টটা খারাপ হয়ে গেল, তখন দেখবেন আপনি বুয়েটের ফর্ম তুলতে পারেন নাই, বুয়েটের ফর্ম তুলতে পারেন নাই, ফর্ম তুলতে পারেন নাই। তখন কিন্তু ওই যে আপনি যে টার্গেটটা রাখছেন না, এই টার্গেটটা একবারে আপনার তাসের ঘরের মতো ভেঙে যাবে। বুঝতে পারছি? তার মানে আগেই বলবো এইচএসসিটা 100% ফোকাসে রাখেন। এইচএসসির জিনিসপত্রগুলো বেসিক থেকে প্র জিনিসপত্রগুলো ক্লিয়ার করেন, আপনার এডমিশন এমনিতেই কভার হয়ে যাবে। বুঝতে পারছি এতটুকু? তো যদি এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগে থাকে, অবভিয়াসলি ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না, এইচএসসি 26 যারা আছেন। ঠিক আছে? তো সকলের জন্য বেস্ট অফ লাক। আর আপনারা যদি আমার সাথে এরকম মেন্টর কোর্স প্লাস আপনারা একাডেমিক গাইডলাইন বিষয়ে কোর্স প্লাস আপনারা যদি ক্লাস করতে চান, তাহলে অবভিয়াসলি আমাকে ইনবক্স করতে ভুলবেন না। চেষ্টা করবো আপনাদের জন্য আমি কোর্স, অবশ্যই স্বল্প মূল্যে আমি আপনাদের জন্য কোর্সগুলো প্রোভাইড করার। ঠিক আছে? এইভাবে এইরকম যেরকম আমি গাইডলাইন দিচ্ছি সেটা আমি দেবো জুমের মধ্যে, আপনাদের 1-to-1 কনভারসেশন হবে। আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো যে আপনাদের বেসিক থেকে আপনাদের যতটুকু ডেভেলপ করা যায়, কিভাবে আপনার এইচএসসি প্লাস এডমিশন কভার করা যায়, আমি এইটাও চেষ্টা করবো। তো হোয়াট এভার, আর যদি জানার কোনো কিছু থাকে ইনবক্স করবেন, আমি ডিটেলসে বলে দিব, কিংবা আমার ডেসক্রিপশনে কিংবা কমেন্টে আপনারা পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপও করতে পারেন। এজ এ সিনিয়র ভাই হিসেবে আমি যতটুকু সম্ভব আপনাকে সাহায্য করবো। তো সকলের জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক। টাটা।